রাত প্রায় 10:30 ছুঁই ছুঁই। জাংকুক নির্জন রাস্তার পাশে বুক ভর্তি হতাশা আর রাগ ভর্তি চোখ নিয়ে একটার পর একটা সিগারেট টেনে চলেছে। সিগারেট টানার পাশাপাশি পাশে থাকা ছেলেটির দিকে একটু পর পর রাগান্বিত চোখে তাকাচ্ছে জাংকুক। জাংকুক, তুই যে ঠিকানা দিছিলি ওইখানেও যা খুঁজে আসলাম, পাইলাম না তো ভাবি রে। বাচ্চা, বেশি লুকোচুরি করতেছিস না আমার সাথে? একবার কাছে পাইনি, আই সোয়ার কাছে চাবাবো তোকে। এমন করিস কেন জাংকুক? এরকম করা দেখে মানে বাচ্চা মেয়েটা তোর ভয় পালাইছে। প্রবলেমটা তো এখানেই, পালিয়ে গেছে না হারিয়ে গেছে কিছুই বুঝতেছি না। যদি হারিয়ে যায় তাহলে তো ভালো, কিন্তু যদি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করে আই সোয়ার ওর 12টা বাজাই দেবো আমি। ধুর, বুঝতেছি না কিছু, না তো ভাবিরে পাইতেছি না তো ভণ্ড মহিলা রে। এই ছেলে, নাকি তুমি ভাবিরে গোপনে বিয়ে করে লুকায় রাখছো? হ্যাঁ তাই অবস্থা দেখছেন আমার প্যান খুলে দেখালে জাঙ্গাটাও ছিঁড়ে বেরোবো। আর এই অবস্থায় নিজে চলতে পারি না, বউ চালানো কেমন কম তো। তাছাড়া যেদিন থেকে জানতে পারছি জাংকুক স্যার টের প্রতি দুর্বল, ওই দিন থেকে তো 100 মাইল দূরেই থাকি আমি। কথা শেষ হতে জাংকুকের জোরালো পাঞ্চে পড়ে গেল ইউনো। আমার প্রাইভেট প্রপার্টিতে তুই কেন হাজারটা পুরুষ ওর থেকে দূরে থাকতে বাধ্য? জাংকুক, মাথা সুস্কান বাচ্চাটারে। আচ্ছা ইউনো, একটু চিন্তা ভাবনা করে বলো তো, একটু ভেবে চিন্তে বলো তো এখন কোথায় থাকতে পারে? ভাই, আপনারা তো তেরি সব জায়গায় খুঁজছেন। আমি শুনছিলাম এলাকায় এক কাজী সাহেবের বিয়ে হইতেছে, এমন তো না যে তেরি বিয়ে হইতেছে ওনার সাথে? কথা শেষ হতে জাংকুকের আরেকটা পাঞ্চের শিকার হলো ইউনো। শালা 18 ঘন্টা ধরে বসে রাখছে তোরা আমার সামনে, 18 ঘন্টা পর বিয়ের কথা মনে পড়লো তোর? স্যার আমার কি দোষ? আপনার তো কথা থেকে হাত চলে, এই ভয় তো কিতে পারিনি। এখন এইসব কথা ছাড় আর তাড়াতাড়ি চল। যদি এমনটা হয়ে থাকে যে এর সাথে বিয়ে, তাহলে তো আমরা লেট হয়ে যাবো। জাংকুক আর 1 সেকেন্ড দেরি করলো না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তাদের দুজনকে সাথে নিয়ে। চোখ ভর্তি রাগ নিয়ে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে জাংকুক। যদি তোর অন্য কারোর সাথে বিয়ে পেতে দেখি না, কসম তোর ওইখানেই চিন্তা করবে দিয়ে আসবো আমি। কথাগুলো বলে কিছুদিন আগের ঘটনা মনে করতে থাকে জাংকুক। সোমবারে কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ফার্স্ট ক্লাসই হচ্ছে ফিজিক্স ক্লাস। জাংকুক অ্যাজ এ ফিজিক্স টিচার প্রথমে সেকেন্ড ইয়ার ক্লাসে ঢুকলো। রাগ মুখ চোখে স্পষ্ট। মিস ডেকিনটন, স্ট্যান্ড আপ। ইয়েস স্যার। ইয়েস ইউ, গেট আউট। স্যার আমি এখন কি তোমার নোংরা নামটা নোটিশ বোর্ডে অ্যানাউন্স করবো? গেট আউট। স্যার বুঝতে পারলাম না, কি করেছি আমি? না বুঝতে পারলে কাছে আসো না, দুটো চটকনা মেরে বুঝাইছি তোমাকে। এতক্ষণ ধরে যাইতে বলতেছি, যাচ্ছ না কেন? জাংকুকের অপমানে তেজ চোখে পানি ছলছল করতে লাগলো। নিঃশব্দে জাংকুককে মনে মনে 1000টা গালি দিয়ে আস্তা করে বেরিয়ে গেল ক্লাস থেকে। ক্লাসের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে ফুফিয়ে ফুফিয়ে। ক্লাস শেষ হতেই জাংকুকদের হাতটা জোর করে ধরে নিয়ে যাচ্ছে নিজের সাথে। নিজের ক্যাবিন রুমে নিয়ে গিয়ে দরজাটা ভালোভাবে লক করে দিল জাংকুক। তারপর শীতল চাহনিতে তাকালো একবার তের দিকে। চোখের পলকে জাংকুক থেকে দেয়ালের সাথে মিশিয়ে দিল। তের 2 হাত জাংকুকের 1 হাতে বন্দি। জাংকুক তের একেবারে কাছাকাছি এসে থেকে বলতে থাকলো, কান্না করা বন্ধ করো। আরেকবার যদি তোমার নাক টানার আওয়াজ আমার কানে লাগে না, আই সোয়ার তোমার নাকের ভিতরে একটা কামড় বসায় দেবো। আপনি সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করেন স্যার? এই কৈফিয়ত কি আমার তোমাকে দেওয়া লাগবে? এখানে কেন আনছেন আমাকে? কেন আনছি মানে কি? আমার মন চাইছে তাই নিয়ে আসছি। স্যার ছাড়েন আমায়, ব্যথা লাগছে আমার। ইটস ফিজিক্স, আমি তোমার উপর বল প্রয়োগ করলে তুমি ব্যথা পেতে বাধ্য। স্যার ছাড়েন আমায়, ম্যাথ ক্লাস আছে আমার। ম্যাথ ক্লাসের চাইতে ফিজিক্স ক্লাস বেশি ইম্পর্টেন্ট। এখন আমার সাথে চুপচাপ বসে ফিজিক্স করতে বসো, ঠিক আছে? খাতা কলম বসিয়ে দিল জাংকুক। তের কোনো মতেই জাংকুকের ক্লাস করতে মন চাইছে না। জাংকুক টিচার ভালো, যে কোনো কিছু খুব ভালোভাবে বোঝাতে পারে, কিন্তু তের তো মন মানসিকতা নেই কোনো কিছু বোঝার। তের তো মাথায় ঘুরছে জাংকুকের করা অপমানগুলো। জাংকুক একটা জিনিস বারবার বোঝাচ্ছে থেকে, কিন্তু তের কোনো কিছু মাথায় ঢুকছিল না। স্যার অনেক হয়েছে, 40 মিনিট হয়ে গেছে, এখন আমি যাই। না, পড়ানো বোঝা পর্যন্ত ছাড়ছি না তোমায়। স্যার আজকের জন্য মাফ করে দেন। মাফ করবো একটা শর্তে। কি? আমার ঠোঁটের মধ্যে একটা চুমু খাও। কি বলতেছেন এগুলা? মাথা ঠিক আছে আপনার? মাথা ঠিক নাই আমার, তবে তুমি যদি কিস না করো তাহলে এই নষ্ট মাথাটা আর নষ্ট হয়ে যাবে। সো খারাপ যদি না চাও, কিস করো আমায়। জাংকুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে আসছে। তের নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে ক্রমাগত। তের গভীর নিঃশ্বাসগুলো পড়ছে জাংকুকের গলার উপরে। দুটি ঠোঁটের মধ্যে পার্থক্য আর মাত্র কিছু সেন্টিমিটারে। তে আলতো করে জাংকুকের 2 গাল চেপে ধরলো। সাথে সাথে জাংকুক নিজের চোখগুলো বন্ধ করে ফেললো। তে সেই ফাঁকে এক দৌড় দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। জাংকুক রাগান্বিত চোখে তের দিকে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাহ, আমার সাথে বেমানি, সমস্যা নেই, সুধে আসলে মিটিয়ে ফেলবো সব। অসভ্য একটা লোক, আগাগোড়া সবই লুচামি দিয়ে মোড়ানো। আরেকবার আমার সাথে এরকম লুচামি করলে একদম ভালো হবে না। এই কথাটি তেই নিজেই আপনা আপনি মনে মনে বলতে লাগলো। তখনই তার বেস্ট ফ্রেন্ড জিমিন সেখানে পৌঁছালো। কি রে, কি হয়েছে? কোন স্যার তোর সাথে বেয়াদবি করে শুনি? তুই চিনবি না, তুই তো আর্টস স্যার, আমাদের ফিজিক্স স্যার অনেক বেশি লুচামি করে আমার সাথে। ও, ওই নতুন হ্যান্ডসাম স্যারটার কথা বলতেছস, যাই নিয়ে সবাই সমালোচনা করতেছে? শুনলাম স্যার নাকি অনেক বেশি সুন্দর আর ইয়াং। তোর সাথে আরেকবার লুচামি করলে একটা কলম জায়গা মতো ঢুকাই দিবি স্যারের। হ্যাঁ স্যারের ভাগ্য ভালো, তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে 3-4টা কলম জায়গা মতো ঢুকাই দিতাম। বলা সহজ, করা কঠিন। স্যারের সামনে যাওয়ার আগে আমি 100টা কথা ভেবে রাখি, কিন্তু স্যারের লাল লাল চোখ দেখলেই তো ভয় লাগে। কি বলবো কিছু বুঝতে পারি না। কোন কাঞ্জা টানার পর চোখগুলো লাল করে রাখে আল্লাহ জানে। শালা লুচ্চা। স্যারের কথা বাদ দে, তোর মোবাইলটা দে। তোর মোবাইলে কালকে 20,000 টাকা লোড করছিলাম না, ওই টাকাগুলো লাগবে। আজকে ভর্তি হয়নি যেহেতু কালকে লাস্ট ডেট। হয়েছে কাম, মোবাইলটা আমি স্যারের রুমে ভুলে রেখে আসি মনে হয়। তেমন ভাবলার মতো চাই আসিস কেন? চল স্যারের রুমে যাই মোবাইলটা নিয়ে আসি। আমি যেতে পারবো না, ওই স্যার চালা থেকে আমি জিতবে। লুচ্চা আস্তা। তোর যাওয়া লাগবে না, তুই ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে থাকিস, আমি ক্যাবিনের ভিতরে যাই মোবাইলটা নিয়ে আসবো। এরপর 2 বান্ধবী মিলে জাংকুক ক্যাবিন রুমের সামনে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেল জাংকুক ক্যাবিন রুমে
রুমে নেই এবং ক্যাবিন রুমটি তালা দেওয়া। খোঁজ লাগিয়ে তারা জানতে পারলো জাংকুক 2 দিনের এমার্জেন্সি ছুটিতে গিয়েছে, আগামীকালও সে আসবে না। এখন কি করি বলতো, আমাদের ভর্তির টাকা? এত পাগল হওয়ার তো কিছু নেই। আমার মোবাইলটা নিয়ে স্যারের একটা কল দিয়ে জিজ্ঞেস কর তোর মোবাইলটা কোথায়। হ্যালো স্যার। কে? স্যার আমি আপনার কলেজের স্টুডেন্ট। আসলে স্যার আজকে আমি আমার মোবাইলটা আপনার ক্যাবিনের উপর রেখে দিয়েছিলাম, ওই মোবাইলটা এখন লাগবে। তোমার ফোনটা আমি আমার সাথে নিয়ে আসছি, যদি লাগে তো আজকে আমার বাসা থেকে এসে নিয়ে যাও। কখন আসবো স্যার আপনার বাসায়? আসুন রাতের বেলা। রাতের বেলা কেন স্যার? কারণ রাতের বেলাতে আমি একা ফ্রি থাকি, সো তোমার সঙ্গে পেলে ভালো লাগবে। দেখেন স্যার, রাতের বেলা আমি কোনো অচেনা পুরুষ মানুষের বাসায় যেতে পারবো না, আমি দিনের বেলা আসি। যদি আমার হ্যান্ডসাম চেহারা দেখার ইচ্ছা থাকে তাহলে দিনের বেলা আসতে পারো, আর যদি মোবাইল সত্যি লাগে তাহলে রাতের বেলা ছাড়া উপায় নেই। এটা বলেই জাংকুক কলটা কেটে দিল। দেখছো শালা কি পরিমাণে লুচ্চা, রাতের বেলা আমাকে নিজে ফ্ল্যাটে যেতে হয়, কিছু করার নেই। মোবাইলটা যেহেতু হাতে লাগবে তার মানে যেতে তো হবে। তো একটা কাজ কর, আমাদের বন্ধু ইউনুকে সাথে নিয়ে যা। একটা পুরুষ মানুষ সাথে থাকলে স্যার উল্টাপাল্টা কিছু করার চিন্তা ভাবনাও করবে না। যেই কথা সেই কাজ, রাতের বেলাতে ইউনুকে নিয়ে চলে গেল জাংকুকের দেওয়া ঠিকানাতে। জাংকুকের বাড়িটি ডুপ্লেক্স, অনেক বেশি সুন্দর। দরজার আরেকটার সামনে গিয়ে আলতো হাতে কলিং বেল চাপড়তে কিছুক্ষণের মধ্যে জাংকুক দরজা খুললো। জাংকুকের এন্ট্রির সাথে সাথে জাংকুকের পারফিউমের ঝাঁঝালো গন্ধতে নাকে লাগলো। লোকটা দেখতে হ্যাপি সুন্দর, কিন্তু লোকটার বদমেজাজ সহ্য করার মতো না। এই ভালো তো এই খারাপ, আজকেও এমনটাই হলো। হুট করে জাংকুকের দুটি চোখ রক্তবর্ণ ধারণ করলো, সাথে সাথে তের হাতটা টান দিয়ে তেকে রুমের ভিতরে ঢুকালো, কিন্তু ইউনুকে আর ঢুকালো না। দরজাটা লাগিয়ে ফেলো ভিতর থেকে। তে কোনো কিছু বুঝে ওঠার আগেই জাংকুক ছিটকে তেকে একেবারে মেঝেতে ফেলে দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তের গালের মধ্যে জাংকুকের একটা থাপ্পড় লাগলো। তে পড়ে গেল, সাথে সাথে ঘুরে তাকাতে আরো একটা থাপ্পড় লাগলো তের গালে। আবারও ঘুরে তাকাতে আরো একটা থাপ্পড়, পরপর 3টা থাপ্পড় খেলোতে। মন তো চাইতেছে মারতে মারতে তোর উপরে চিন্তা কবে দিয়ে দিই। এত রাতের বেলা একটা পরপুরুষকে সাথে নিয়ে আমার পাশে আসতে লজ্জা করলো না তুই? এবার কি অপরাধ করছি আমি যে আমার লজ্জা লাগবে? হ্যাঁ আপনার লজ্জা লাগতেছে না? একটা যুবতী মেয়েকে রুমের মধ্যে বন্দি করে মারধর করতেছে। শুধু একটা রুমে বন্দি করে মারধর না, যদি একটা রুমে কাপড় ছাড়া তোর সাথে কিছু করতাম না তাও একদম লজ্জা লাগতো না আমার। ট্রাস্ট মি। দেখেন আপনি আমার শিক্ষক হন, তাই বলে আমার সাথে যাতা ব্যবহার করতে পারেন না। তাছাড়া এখানে আমি আমার মোবাইল দিতে আসছি, আপনি আমাকে মারধর করতে পারেন না। সাহস তো কম না, আমাকে লিমিটেশন দেখাতে আসো। তোমার সাথে কিছু করার আগে আমার অধিকারের প্রয়োজন নেই, আমি এটা নিয়ে নিছি। কি নিছেন? হ্যাঁ আমি কি কিছু আপনাকে দিছি নাকি যে আপনি নিয়ে নিছেন? তোমার দেওয়া না দেওয়াতে কিছু আসে যায় না, আমার লাগবে তাই আমি নিয়ে নিছি। আর দেখবা এখন আমি কি করবো? এটা বলার পরেই জাংকুক থেকে রুমে বন্দি করে বাইরে চলে গেল এবং বাইরে গিয়ে ইউনুকে মারতে মারতে শেষ করে দিল। ইউনু ভয়ে পালিয়ে গেল সেখান থেকে। ভিতর থেকে বুঝতে পারছে না বাইরে কি হচ্ছে। হুট করেই চোখ গেল জাংকুকের ডিবানের উপরে, সেখানে ছোপ ছোপ কিছু রক্তের দাগ। আশ্চর্য তো, লোকটা কি করে? এটা কিসের দাগ? সাথে সাথে এতে নজর পড়লো নিচের দিকে। এটা আসলে তে নারী সত্তার দাগ ছিল। আমার সাথে কেন এরকমটা হওয়ার সময় পেল না। এখন আমি কি করি? ওই শয়তান স্যারের সামনে কি করবো এখন আমি? ওরে বাবা, এত প্রেম নিজের বন্ধুর প্রতি। ওরে মারতে থেকে সহ্য হইতেছে না, একেবারে টপ টপ করে পানি পড়তেছে চোখ দিয়ে। 3টা থাপ্পড় খাওয়ার পর তো চোখ থেকে পানি বেরোয়নি, এখন কেন এত পানি পড়তেছে শুনি? আগে যদি জানতাম এরকম ভাবে কান্না করবি, ওরে একেবারে ফাটা দিতাম। উত্তর দিল না, নিঃশব্দে কান্না করে যাচ্ছে। জাংকুক সে রক্তের দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় নিল পরিস্থিতি বুঝতে সাথে সাথে বলে উঠলো, একটা থাপ্পড় খাবে তুমি? এরকম ভাবে বসে আছো কেন? আমাকে আগে বলবা না? সাথে সাথে জাংকুক থেকে বাচ্চাদের মতো কোলে তুলে নিল, তারপর ওয়াশরুমে নিয়ে রেখে দিল থেকে। বুঝতে পারতেছি না কোনো কিছু। কি বুঝতে পারতেছো না? কিভাবে গোসল করতে হয় জানো না? না জানি বলো আমায়, আমি করে দিই। ওয়াশরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করে নিল। নিজের মাথা কোনোভাবেই কাজ করছে না। জাংকুকের পরার জন্য নিজের কাপড়গুলো ওয়াশরুমের সাইডে রেখে দিল। সেগুলো তেই নিয়ে পড়লো। জাংকুকের কাপড় পরাতে তে পুরো শরীর থেকে জাংকুকের ঘ্রাণ পাচ্ছিল। মনে হচ্ছিল জাংকুক তাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। ওয়াশরুম থেকে বের হতেই জাংকুক তাকালো একবার তের দিকে। তের সাথে চোখে চোখ পড়তেই তে সাথে সাথে চোখ নামিয়ে ফেললো। চোখে এখনো পানি ছলছল করছিল। জাংকুক ব্যাপারটা বুঝতে পারে, আস্তে আস্তে তের কাছে যায়। সাথে সাথে যে গালগুলোতে থেকে থাপ্পড় দিয়েছিল সেখানে আলতোভাবে চুমু খায় জাংকুক। ভয়ে তের হাত পা কাঁপছে, তবে জাংকুকের মধ্যে কাজ করছে অন্যরকম এক অনুভূতি। সকালে যে কাজটি সম্পূর্ণ করতে আমার মোবাইলটা দিয়ে দিই, আমি চলে যাই। ইম্পর্টেন্ট কাজের সময় বাধা দিলাম, ব্যাপারটা ভালো লাগেনি আমার, তবে এবারের জন্য মাফ করলাম। পরবর্তীতে এরকমটা করবে না। আর হ্যাঁ, নিজেকে প্রিপেয়ার করে রাখো, কিছুদিনের মধ্যে আমার সাথে থাকা লাগবে তোমার। জাংকুকের কথা কিছুই বুঝতে পারলো না তাই। সাথে সাথে জাংকুক উঠে গিয়ে তেকে নিজে গাড়িতে বসালো এবং তেকে নিজে বাড়িতে ড্রপ করে দিয়ে আসলো। তে আসলে জিমিন আর কয়েকটা মেয়ের সাথে ম্যাচের মধ্যে থাকতো। বাসায় গিয়ে পৌঁছাতেই তে জিমিনকে A to Z সব ঘটনা খুলে বলে। বাবা, স্যার যখন তোমার চুমা দিতেছিল তোমার মুখ কই ছিল? কিছু বললো না কেন স্যারে? নাকি স্যারের প্রতি আবার ফেলটাল করছিস তুই? হ্যাঁ, অনেক ভালো টালো বাসি না আমি। যখন কাছে আসি তখন ভয় কিছু বলতে পারি না, যে কখন কি করে বসে ঠিক নেই। এই ভয় চুপ থাকি। কয়দিন আর চুপ থাকবি? আজকে স্যার ফার্স্ট টাইম কাছে আসছে, এখন থেকে তোর কলেজে শান্তি দিবে না, জানিস তুই? প্রতিদিন দেখা যাবে টিভিতে আমি তোরে রাখছে। এখন কি করবি? আপাতত কিছুদিন স্যারকে সহ্য করবো, তিনি যাই করতে বলবেন তাই করবো। এর মধ্যে টাকা জোগাড় করবো, এরপর হুট করে একদিন গায়েব হয়ে যাবো। স্যার স্যারের পথে, আমি আমার পথে। ওয়েল, আমার কাছে একটা বুদ্ধি আছে রে। আপাতত তুই স্যারের সাথে মিলিয়ে দেখ, তারপর দেখ আমার ষড়যন্ত্র। কিছুদিন পর আবারও কলেজে গেল। তাই কলেজে জাংকুকের ক্লাসে এবারও জাংকুক থেকে অপমান করতে ছাড়লো না, বিনা কারণে থেকে অনেকবার অপমান করে দিল। টিফিন পিরিয়ডে আপনি আমার সাথে দেখা করবেন।
এক প্রকার বাধ্য হয়ে টিফিন টাইমে জাংকুকের ক্যাবিনে যাইতে জাংকুকের ক্যাবিনে যাওয়ার সাথে সাথে জাংকুক থেকে একটান দিয়ে ভিতরে ঢুকে সাথে সাথে দরজাটা লক করে দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই থেকে একেবারে দেয়ালের সাথে মিশিয়ে ফেলে জাংকুক। চোখের পলকেই তের দুটি হাত বন্দী হয়ে গেল জাংকুকের হাতে। সাথে সাথে জাংকুক নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল তের সাথে। কি করছেন এগুলো? ছিঁড়ে যাবে তো। জামা কাপড়ের মায়া বাদ দাও, একটা সময় আসবে যখন প্রতি রাতে তোমার জামা ছিল, তখন কিন্তু জামা কাপড়ের প্রতি মায়া করে লাভ নেই, কষ্ট লাগবে তোমার। কিস করতে করতে যখন তের গলা পুরো রেড মার্কে ভরে গেল তখন জাংকুক ছেড়ে দিল তেকে। নিজেই তের ড্রেসটা একেবারে ঠিক করে দিল, ক্লোজ বেল্ট চেস্ট বেল্ট সবকিছু ঠিক করে দিল জাংকুক। এই কাজটা কি ঠিক করলেন আপনি বলেন তো? এগুলো কেমন সম্পর্ক? তোমাকে দেখে চুলটা টানে খুঁজছেন, কি করবো বলতো? নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আর মাত্র 15টা দিন সময় দাও, সব ঠিক করে দেবো। আপনি আমার সাথে যা করছে আমি কি রাজি নাকি না এটা কি জানার প্রয়োজন বোধ করছেন না? না করছে না, কারণ আমার কিছুই আসে যায় না। আমার তোমাকে লাগবে, তাই লাগবে। তোমার রাজি হওয়া না হতে কিছু আসে যায় না জান, বিশ্বাস করো। যা করার করতে 5 দিন পর আর আমার অস্তিত্ব খুঁজে পাবে না, কথাটাতে মনে মনে বললো। এভাবেই কেটে গেল আরো 3টা দিন। এই 3টা দিনেও জাংকুক থেকে রেহাই দেয়নি, থেকে ইচ্ছা মতো জ্বালিয়েছে। 3 দিন পর জাংকুক হুট করেই দেশের বাইরে চলে গেল কিছু কাজের জন্য। কাজ শেষ করে কলেজে ফিরত আসলো, কিন্তু তেকে আর দেখতে পেল না। জাংকুক 2 দিন অপেক্ষা করলো, তের কোনো খবর নেই। বাধ্য হয়ে তেকে কল করে, তখন দেখলো তের মোবাইল অফ। তের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। জীবনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও সেটাও পারলো না। জাংকুক বাধ্য হয়ে গাড়ি নিয়ে তাদের পুরাতন অ্যাড্রেসের সামনে গেল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো তারা 3 দিন হয়েছে বাসা ছেড়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না। জাংকুকের মাথায় বাস পড়লো, তের বাচ্চা আমার থেকে পালাইতেছস না? সম্পূর্ণ ঘটনা জাংকুক তার ক্লোজ ফ্রেন্ড সুগাকে জানালো। সুগা এবং জাংকুক পরামর্শ করে একজনকে সন্দেহ করলো, ইউনো। ইউনোর সাথে দুজনেই খাতে ছিল, তাই ইউনোকে টার্গেট করা হলো। ইউনোকে সবকিছু জিজ্ঞেস করা হলো। স্যার সত্যি সত্যি আমি কিছু জানি না স্যার, ওরা দুজন আমাকে কিছু বলে যায়নি। লিচ্চার বাচ্চা, সারা জীবন দেখলাম তোর মায়ের পিছে ঘুরঘুর করতে, তের আশেপাশে ঘুরতে, এখন বলতেছস ওর ব্যাপারে কিছু জানোস না? স্যার প্যান্টটা খুলে দেখলে জাঙ্গুটা ফুটা বেরোবো। আমি ওকে পিছে ঘুরঘুর করতাম কিছু খাওয়ার লেগা, চিটার লেগা। মেয়ে মানুষের চিট ভালো দেয় এর জন্য, অন্য কিছু না স্যার। বিশেষ করে তের সাথে আমার কিছুই নেই। আর তের কই গেছে না গেছে আমি কিছু জানি না। অতঃপর তারা 3 জনে মিলে তে এবং জিমিনকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। সবশেষে ইউনিয়ন বলা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছে, ওখানে যদি তে থাকে এই আশাতেই জাংকুক গাড়ি চালাচ্ছে। কাহিনী এখন বর্তমানে চলে এসেছে। জাংকুকের পুরো মনে এখন অস্থিরতা বিরাজমান। তেকে 2টা থাপ্পড় না দেওয়া পর্যন্ত এই অস্থিরতা কমবে না জাংকুকের। বারবার দোয়া করে যাচ্ছে বিয়ের বিয়েতে যেন তেকেই পায় এবং তেকে 2টা থাপ্পড় মারতে পারে। সর্বশেষে বিয়ের অনুষ্ঠানে পৌঁছালো তারা। একজন উকিল মানুষের বিয়ে হচ্ছে, বউয়ের মুখটা পুরোপুরি ঘুমটা দিয়ে ঢাকা। জাংকুকের অস্থিরতা বাড়ছে, কোনো কিছু না ভেবে স্টেজে গিয়ে বউয়ের ঘুমটাটা খুলে ফেললো। নতুন বউ ড্যাপট্যাপ চোখে জাংকুকের চোখের দিকে তাকিয়ে রইল। এই ছেলে কি তুমি? হ্যাঁ, আমার বউয়ের ঘুমটা খুললার। আচ্ছা তো তুমি এভাবে তাকাইছো কেন? তোমাদের মধ্যে কিসের সম্পর্ক? ও আবার তোমার সাথে টিস করে নাই তো? এখন আমার বিয়ে ভাঙতে আসছে না তো? কেন করতেছিস তুই আমার সাথে এরকম? হ্যাঁ, কি চাস তুই আমার কাছ থেকে? জাংকুক কথাটা জোরেই বললো। জিসে সত্যি করে বল, এই ছেলেটা এখানে পাগলামি করতেছে কেন? আর তে বলতেছে কেন? তোর গোপনের নাম তেই না, এর জন্যই তো তুই আমাকে বিয়ে করতে রাজি হস নাই। তোর পায়েটায় ধরে বিয়ে করতে হইতেছে। রাজি হবি কিভাবে? এরকম একটা গোপন প্রেমিক রেখে দিছিস। কি তুমি আমাকে সন্দেহ করলা? আমার চরিত্রে ধাক্কা খেলা? যে পুরুষ আমাকে বিশ্বাস করে না, আমার চরিত্রে ধাক্কা খায়, সে পুরুষকে আমি বিয়ে করবো না। এই বিয়েটা ভেঙে দেবো এখনই, ক্যান্সেল বিয়ে। আমার সাথে বিয়ে ভেঙে বেটার সাথে পিড়িতে করবি, এটা তো আমি হতে দিব না। জেহব সাথে সাথে গিয়ে জাংকুকের সাথে মারামারি শুরু করলো। জাংকুকের মাথা এমনিতে অনেক বেশি খারাপ ছিল, যার কারণে জাংকুকও অনেক বেশি মারধর করতে থাকে জেহবকে। পরিস্থিতি সামাল দিতে সুগা আর ইউনো মিলে জেহবকে বোঝাতে চেষ্টা করে এবং সব ঘটনা খুলে বলে, কিন্তু ততক্ষণে বিয়ে ভেঙে একেবারে একাকার অবস্থা। বউ সেখান থেকে চলে গিয়েছে। জাংকুকরাও সেখান থেকে চলে আসার সময় জেহব কান্না করতে করতে পেছন থেকে অভিশাপ দিল। আমি তোকে অভিশাপ দিলাম যে মেয়েকে তুই পাগলের মতো ভালোবাসি সে তোর মা হয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না, সে মা হিসেবে তোর সমাজে টিকে থাকবে। এভাবেই কেটে গেল আরো 5টা দিন। এই 5টা দিনও জাংকুক থেকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। 5 দিনের দিন জাংকুকের ফোনে তার দাদার নাম্বারে কল আসলো। তার বাবা হুট করে মারা গিয়েছে, কিন্তু তাতে শোক নেই জাংকুকের। জাংকুক তো কান্না করছে দেখে না পাওয়ার জন্য। জাংকুক ছোটবেলা থেকে দাদা দাদির কাছে বড় হয়েছে, বাবার প্রতি তত বেশি টান নেই, কিন্তু বাবার একমাত্র ওয়ারিশ জাংকুক, সকল সম্পত্তির মালিকও জাংকুক। তাই দাদা ইমিডিয়েটলি জাংকুকের গ্রামের বাড়ি আসতে বলে। দেখ তোর বাবা মারা গেছে, তোর বাবার একমাত্র ওয়ারিশ তুই, তাই তার সকল সম্পত্তি এখন থেকে তোর নামে আমি সবকিছু উইল করে দেবো। কিন্তু আরেকটা কথা, এই সম্পত্তি 100 ভাগের 90% তোর, 10% তোর বাবার বউয়ের। বুড়া বয়সে কাঞ্চা টানছো দাদা? আমার মা তো বাচ্চাকালেই মারা গেছে, তাহলে কোন বউ আসলো পৃথিবীতে? সব দোষটা তাদের। কি কবিরা যে জিনিসে বিশ্বাস করে? তোর বাবার মৃত্যুর আগে নাকি কে জানি বলছিল কোন কবিরা যে মৃত্যুর আগে একটা বিয়ে করলে তার হাত বাড়বে। ওই অনুযায়ী তোর দাদি উল্টাপাল্টা কাজ করে একটা মেয়ের সাথে ভিডিও করে বিয়ে দিয়ে দিছে। এখন ওই হিসাবে সে তোর সৎমা, তো তোর সম্পত্তির 10% ওনার। তো এখন করবোটা কি শুনি? ওই নতুন মাকে সালাম করে আসবো? সালাম করতে হবে না, তুই যা আমার উকিলের কাছে যা, উনি তোকে উইল পেপার সবকিছু বুঝিয়ে দেবেন। আজকে যা আর নিজের সৎমার সাথে দেখা কর, ওনাকে যতটুকু পারিস টাকাগুলো সলভ করে ওনাকে বিদায় করে দিয়ে যা।
মনটা ভালো না জাঙ্কুকে, সারাদিন শুধু তেই কথা মাথায় ঘুরপাক খায়। মাইন্ডটাকে একটু ডাইভার্ট করার প্রয়োজন। তাই তো নিজের দাদার কথা অনুযায়ী উকিলের কাছে গেল মাইন্ডটাকে একটু ডাইভার্ট করতে। সেখানে গিয়ে উকিলের চেম্বারে দেখলো তে এবং জিমিন বসে আছে। তেকে দেখার সাথে সাথে জাঙ্কুকের মাথা একেবারে রক্তবর্ণ ধারণ করলো, চোখে মুখে রাগ স্পষ্ট। সাথে সাথে গিয়ে তেকে একের পর এক থাপ্পড় দিতে শুরু করলো। আমার থেকে পালাতে চাস? আমার থেকে? বাটপার মহিলা, তোর কি ধারণা তুই আমার থেকে পালিয়ে বেড়াতে পারবি? আপনি আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ কি জানি এখানে আসছিলাম তো নিজের সৎমার সাথে দেখা করতে, কিন্তু ভাগ্য আমার ভালো তোর পায়ে গেছি। এখন বাসা নিয়ে তোর 12টা বাজাবো আমি। কোন অধিকারে আমার সাথে এরকমটা করতেছেন আপনি? হ্যাঁ কে আপনি? আমার কেউ না। আয় না কাছে, তোর জামাটা টাইম না, তোর বুকের উপর দাগগুলো দেখায় বুঝাইতেছি তোর আমি তোর কি লাগি, বুঝতে পারছিস? কেন করেন আমার সাথে এরকমটা আপনি? আপনি একটু ভালো ব্যবহার করতে পারেন না? আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেন, এই ভয়ে তো আপনার থেকে পালাইতেছিলাম। এগুলো খারাপ ব্যবহার? আজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজ পর্যন্ত দেখলাম না সৎ মা সৎ ছেলের এরকম কুসম্পর্ক। কি? কে কার সৎ মা, কে কার সৎ ছেলে শুনি? কথাটা মাথায় গিয়ে পৌঁছাতে একেবারে আকাশ থেকে পড়লোতে, কিন্তু আকাশ থেকে পড়ার আগে জাঙ্কুকে থাপ্পড়ে পড়ে গেল মেঝেতে। আমাকে দেখে আমার বাপের বিয়ে করছিস, তখন আবার টাকা লোভে? আজকে তো তোর খবর আছে তে। হাত চেপে ধরে টানতে টানতে গাড়িতে বসালো জাঙ্কুক। তারপর ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। জাঙ্কুক এত জোরে গাড়ি চালাচ্ছিল যা দেখে তে রীতিমতো ভয় পাচ্ছিল। এখানে কি করছেন আপনি? কোথায় নিয়ে যাবেন আমাকে? আমার মা যেহেতু তোর দায়িত্ব না তোর ছেলে বাসা থেকে ঘুরে আসার। চল আজকে নিজের বাসায় নিয়ে যাবো তোরে। বাসায় গিয়ে পৌঁছাতে থেকে এক টান দিয়ে খাটের উপর ফেলে দিল জাঙ্কুক। সাথে সাথে দরজাটা ভালোভাবে লক করে নিল। তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে স্ক্যান করে নিল জাঙ্কুক। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। সম্পর্কে কিন্তু আমি একটা মারা দিই এখন। ও তাই নাকি আম্মু? তো কবে বুকের দুধ খাইছি আমি তোমার, যে বিনা কারণে নিজেকে আমার মা দাবি করতেছো? হ্যাঁ আচ্ছা ভুলো, দূরে থেকে আমার থেকে আমার কাছে আসতে কিন্তু একেবারে মাথা ফাটাই দেবো। সেটা পারবে না জান, কারণ আজকে তোমার এরকম অবস্থা করবো তুমি হাঁটার অবস্থাতে থাকবে না। আসলে আজকে তুমি আমাকে না বরং আমি তোমাকে ফাটাই দেবো। কথা শুনে ভয়তে সেখান থেকে পালাতে চলে জাঙ্কুক এক টান দিয়ে তেকে খাটের উপর আবারও ফেলে দেয়। তে সাথে সাথে শুয়ে পড়ে খাটের মধ্যে। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকায় আবারও তের দিকে। আস্তে আস্তে তের কাছে যেতেই তে জামাটা বুকের সাইড থেকে জোরে জোরে ছিঁড়তে শুরু করে। কি করছেন এগুলো? জামা ছাড়েন আমার, একেবারে কামড় বসাই দেবো হাতের মধ্যে। বসাও না তো আমারই, তাই না? তোমার এইসব জিনিস শুধুমাত্র আমার জন্য, যেহেতু আমাকে নিজের সন্তান বানাইছো তো এখন প্রতি রাতে এই টর্চারটা সহ্য করতে নাও। ছাড়েন আমার প্লিজ, যন্ত্রণা হচ্ছে খুব, প্লিজ। কেন যন্ত্রণা হচ্ছে? এখনো তো জিভি লাগলাম না, পুরোপুরি যতক্ষণ ছাড়া নেই ছাড়ি কি হবে বলো তো? এটা ভোরের দিকে জাঙ্কুকের পানিশমেন্ট থেকে মুক্তি পেল তে। জাঙ্কুক একটা সিগারেট জ্বালিয়ে বারবার তের দিকে তাকাচ্ছে। তে খাটের উপর বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। জাঙ্কুক তাকাচ্ছে তের দিকে। তের অবস্থা খারাপ সেটা সে বুঝতে পেরেছে, কিন্তু কোনো দয়া দেখালো না। একটু পরে কাছে গেল তের। তের কাছে গিয়ে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। তের খাড়ে কষেছো ঠিক হয় না, নিজের স্বামীকে রেখে ভাবতে পালাই যান বলো তো? আপনি আমার স্বামী, কোন জনকে বিয়ে করছে আমি আপনাকে? তোমার অজান্তে ছিল, কিন্তু আমি তো করছি না। আমাকে থেকে পালানোটা একটা ঠিক হয়নি, বাসাটাও ঠিকঠাক করতে পারিনি, তাই তো আজকে সব ঝাঁজ মেটালাম। 12টার দিকে তাদের দুজনেই ঘুম ভাঙলো। গত রাতে জাঙ্কুকের ঝড় সামলাতে তের অনেকটাই হিমশিম খেতে হয়েছে। তের অবস্থা অনেকটাই খারাপ দেখে একটুখানি মায়া লাগলো জাঙ্কুকের। পরক্ষণেই জাঙ্কুকের মায়া একেবারে ঘৃণায় রূপ নিল। সাথে সাথে তের হাতটা টান দিয়ে উঠালো জাঙ্কুক থেকে। কি হয়েছে? কি সমস্যা আপনার? হ্যাঁ কথা কম বল দাদাবাজ মহিলা, একদম তার দেখাতে আসবে না, আনারে একেবারে 12টা বাজায় দেবো। গত রাতে তোর সাথে টাইম স্পেন্ড করছি, এর জন্য কত টাকা নিবি বল? কথাটা শুনে মাত্র তে জাঙ্কুকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। জাঙ্কুকের সাথে সাথে তের চুলে মুষ্টিটা ধরে তেকে বলতে লাগলো, ও বাবা তুমি টাকার জন্য বিয়ে করতে পারবা, অথচ টাকার বিনিময়ে আমি তোমার সাথে রাত কাটালে সেটা দোষ হয়ে গেছে। টাকাই তো তোর কাছে নেই, তো টাকা দিলেই তো মুখ বন্ধ থাকবে তাই না? হাত চলে কেন তাইলে? সত্য কথা কি হজম হয়নি নাকি এই অল্প টাকা চলবে না, আর টাকা লাগবে বল? কিভাবে আমার নামে এইসব কথা বলতেছেন আপনি? আপনি আমাকে ভালোবাসতেন, নিজে ভালোবাসা মানুষকে নিয়ে এরকম আজে বাজে কথা বলতে লজ্জা করতেছেন আপনার? লজ্জা লাগতেছে আমার নিজের উপরে, কারণ আমি তোকে ভালোবাসছিলাম। আসলে তোর মধ্যে ভালোবাসা কিছু ছিলই না। তুই তো টাকা দিলে তুই আমার ক্যাবিনে এসে কাপড় খুলতে রাজি হয়ে যেতি, এই ব্যাপারটা জানতাম না, এর জন্য ভালোবাসছিলাম তোরে। আপনার চোখে মুখে সবসময় রাগ ছিল, এখন সেই রাগের কারণে আপনি অন্ধ হয়ে গিয়েছে, তাই কোনো কিছু দেখতে পাচ্ছে না। আমি আপনাকে কোনো কিছু দেখাইতেও চাই না, এখন ছাই না এখান থেকে, আমাকে যেতে দেন। কই যেতে দেবো? হ্যাঁ আর কোন ব্যাটার কাছে যাবে শুনি? কত টাকার বিনিময়ে যাবে? আমি এর চাইতে 3 গুণ টাকা দেবো, আমার সাথে থাক। মাফ করবেন, যদি আপনি মানুষ হতেন তাহলে আপনার সাথে থাকার কথা ভাবতাম, কিন্তু আপনি তো মানুষ না, জলজন্ত একটা জানোয়ার। জানোয়ারের সাথে থাকি কেমনে বলেন? যে নাই টাকার বিনিময়ে একজন বৃদ্ধ মানুষকে বিয়ে করতে পারে, সেই নারীর মুখে এসব সুন্দর কথা মানায় না। তোর মুখে অনেক বাজে বাজে কথা মানায়, বলবো ওগুলা? ও আচ্ছা, আমার সাথে তাহলে সব খারাপ জিনিস মানায়, তাহলে কেন বন্দি করে রাখছেন আমাকে? বন্দি করে করছি তোমাকে আম্মু, তুমি তো আমার নতুন মা লাগো না? তো নতুন মায়ের দুধ না খায় কিভাবে বিদায় করি বলো তো? কথাটি বলা মাত্র জাঙ্কুক তারা আরো একবার, মা ইউ আর ভেরি টেস্টি, ইয়ামি ইয়ামি। এখন থেকে অভ্যাস করে নাও প্রতিদিন আর রাতে আমাকে খাওয়ানোর জন্য।
হাজার হলেও আমার মা হও না, আমাকে তো সামনে রাখা তোমার টাইম। অবস্থা একেবারে খারাপ করে দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো। তের শরীরে এক ফোঁটা শক্তি পর্যন্ত নেই, বিধ্বস্ত অবস্থায় খাটের উপরেই পড়ে আছে, একদম শক্তি নেই কোনো কিছু করার। 1 ঘন্টা এভাবে রেস্ট নেওয়ার পর তে আস্তে আস্তে চুপি চুপি পায়ে চলে গেল ওয়াশরুমে। নিজেকে পরিষ্কার করতে হবে, এরকম ভাবে দেখতে বেশ ঘৃণা লাগছে। আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পেল জাঙ্কুকের করা প্রত্যেকটা রেড মার্ক তের পুরো শরীরে জুড়ে আছে। তাই কিছু না ভেবে ঝর্ণাটা অন করে ঝর্ণার পানিতে অঝরে ভিজতে লাগলো। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কেটে গেল, কিন্তু তের ভিজা আর বন্ধ হলো না। নিঃশব্দে সেখানেই বসে আছে। কয়েক ঘন্টা পর জাঙ্কুকও গাড়ি চালিয়ে বাড়িতে ফেরত আসলো। ফেরত আসতেই দেখতে পেল তে এখনো ঝর্ণার সামনে ভিজে চলেছে। জাঙ্কুক নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে পড়লো। তে জাঙ্কুককে দেখলো কিন্তু কোনো রিয়াকশন দিল না, একেবারে পানির মধ্যে ডুব দিয়ে বসে আছে। মামা, ইউ আর লুকিং ভেরি হট, সিরিয়াসলি আই ওয়ান্ট টু ইট ইউ। একটা কথা জানেন জাঙ্কুক স্যার, আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। বাইরে দিয়ে দেখলে একদম বোঝার উপায় নেই যে একজন ফিজিক্স স্যার ভেতরে ভেতরে এতটা জানোয়ার হতে পারে। মাম্মি, আমি একজন ভালো টিচার, এভাবে বলো না প্লিজ। অন্যান্য স্টুডেন্টদেরকে না হয় ফিজিক্স শেখাই, তোমাকে না হয় ফিজিক্যাল হওয়া শেখালাম। আফটার অল ইউ আর মাই স্পেশাল মাম্মি। আমার ফিজিক্স শেখানো দেখে তুমি আমাকে জানোয়ার নাম দিলা, ঠিক না? কথাটা শেষ করে জাঙ্কুক আস্তে আস্তে তার কাছে গিয়ে থেকে একেবারে কোলে করে নিয়ে গেল। মামা, আমরা হ্যাঙ্গি, আরেকবার খেতে হবে, পারতেছি না নিজেকে কন্ট্রোল করতে, খাওয়াও না। কি চকটের লোক আপনি, দিনে কয়বার আপনার চাওয়া পাওয়ার খিদা লাগে শুনি? তুমি সামনে না থাকলে একবারও লাগে না, আর তুমি সামনে থাকলে সবসময় ক্ষুধার্তই থাকি। যতই খাই খিদা মিটে না, কি করবো বলো তো? কথাটা শেষ করে মাত্র জাঙ্কুক তে ডান পাশে সম্পদে একটা থাবা বসালো, সাথে সাথে তে জাঙ্কুকের হাতটা ছড়িয়ে দিল। টাচ করবেন আমাকে। কেন মাম্মি, আমি ধরলে কি ব্যথা বেশি পাও? ব্যথা লাগে, সাথে ফসকাও পড়ে, তাতে সমস্যা কোথায়? শরীরে 100-200 ফসকা পড়া স্বাস্থ্যের জন্য ভালো, জানো না তুমি? কথাটি শেষ করার মাত্র দুশো কোথায় মাম্মি? তুমি তো টাকা পেলে সবই শান্ত, তাই না? তো আমার কাছ থেকে বিনিময়ে টাকা নিয়ে নিও, আর শান্তিতে আমি যা করতে যাচ্ছি আমাকে করতে দাও। আমি আমি ঘৃণা করি আপনাকে জঘন্য ভাবে। তাতে কি এসেছে মাম্মা, আমি ভালোবাসতাম তোমাকে, তাও জঘন্য ভাবে। এর বিনিময়ে তুমি টাকা দিয়ে মূল্যায়ন করলে, আমার ভালোবাসা দেখলে না। এখন না হয় আমি তোমাকে টাকা দিয়ে মূল্যায়ন করবো, কি আসে যায় তাতে? তোর টাকা তুই তোর কাছে এক জানার, তাও আমাকে এখান থেকে মুক্তি দে। কিভাবে যেন হুট করে জাঙ্কুকের মাথাটা একদম গরম হয়ে গেল। সেখান থেকে সাথে সাথে উঠে দাঁড়িয়ে তের গালের মধ্যে একের পর এক থাপ্পড় বসাতে লাগলো। তে এমনিতে খারাপ অবস্থা ছিল, জাঙ্কুকের এরকম জোরালো থাপ্পড়ে অবশিষ্ট শক্তিটুকু শেষ হয়ে গেল। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল বিছানাতে, নাক দিয়ে রক্ত পড়ছে। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে, তারপর জোরে জোরে চিৎকার করতে শুরু করে। কেন এমন করলি কি তুই? কেন টাকা কি বেশি ইম্পর্টেন্ট ছিল? তুই কেন আমার ভালোবাসা দেখতে পারিস না? আমি তো তোকে মাফ করতে পারতেছি না। তোকে কষ্ট দিয়ে আমি নিজে কতটা কষ্ট পাই তা তো বলে বোঝানোর মতো না, আর তুই কখনো বুঝতেও পারবি না। কথাটা শেষ করে অজ্ঞান হয়ে যাওয়া তের গালে অসংখ্যবার কান্না করতে করতে চুমু খায় জাঙ্কুক। তের দিকে তাকিয়ে চুমু খাচ্ছিল আর অঝরে কান্না করছিল। জাঙ্কুকের পানি তের গালে টপটপ করে পড়তে লাগে। মাথা কাজ করতেছে না আমার, কিভাবে তোরে পাবো আমি? কিভাবে মাফ করবো আমি তোরে? কিভাবে তুই ভালোবাসবি আমারে? কিছু মাথায় ঢুকতেছে না। আর কতদিন এরকম জোর জবরদস্তি করবো আমি তোর সাথে? বল না তে, বল। এভাবেই কেটে গেল আরো একটা দিন। তে সকালে ঘুম ভাঙতে দেখতে পেলো জাঙ্কুক পুরো বাসে রাখতে নেই। তের জন্য খাবার রেডি করে দিয়ে গেছে, কিন্তু তের গলা দিয়ে কোনো খাবার নামলো না। তে তো নিজেকে মানুষই মনে করে না, মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার যার সাথে প্রতি রাতে অত্যাচার করা হয়, সবসময় অত্যাচার করা হয়। কিভাবে বাঁচবে তে এই অত্যাচার থেকে? তের তো বাবা মা কেউ নেই, চাচা চাচির কাছে বড় হয়েছে, তারা তো তার খবরও নেয় না। জাঙ্কুকের কাছে কিভাবে পচে পচে মরবে তে? তে ঠিক করলো আজকে থেকে খাবার বন্ধ করে দেবে। এই অত্যাচার আর সহ্য হচ্ছে না, হয়তো বা মরে যাবে, নয়তো জাঙ্কুকের এই অত্যাচার থেকে মুক্তি পাবে। খাবার বন্ধ করে দেওয়ার পর তে এভাবেই টাইম পাস করার জন্য টুইটি করতে থাকে। তখন চোখ পড়ে জাঙ্কুকের আলমারির ভিতরে। কি থাকতে পারে আলমারিতে? আলমারিটা খুলতেই কিছু পেপার দেখতে পেল। সেখানে তে যেটা দেখলো সেটা দেখে সে রীতিমতো অবাক হয়ে গেল। রেজিস্ট্রি পেপার, ম্যারেজের, তে এবং জাঙ্কুকের নাম লেখা, অর্থাৎ জাঙ্কুক এবং তের ম্যারেজ সার্টিফিকেট। পেপারটি পড়ে তে বুঝতে পারলো এটা হচ্ছে কোর্ট ম্যারেজ। কিন্তু কবে হলো এগুলা? তে তো কোনো কিছু জানে না। কবে জানোয়ারটাকে বিয়ে করলো? তের মনে পড়লো জাঙ্কুকের থেকে যখন পালানোর ধান্দা করছিল তখন জাঙ্কুক তের সাথে খুব ভালো ব্যবহার করতো। থেকে একবার বলেছিল আর মাত্র 15 দিন সময় দাও, 15 দিনের মধ্যে সব ঠিক করে দেবো। তাহলে কি তখনই এসব হলো? তে বুঝতে পারছে না কোনো কিছুই। আর কিছু বোঝার আগ্রহ জাগলো না। এমনিতে মাথাটা অনেক বেশি ব্যথা করছে, শরীরে এক ফোঁটা শক্তি নেই। খাটের উপর গিয়ে শুয়ে পড়লো। এমনি ক্ষুধার্ত 2 দিন ধরে ঠিকঠাক কোনো কিছুই খায় না। রাতের দিকে জাঙ্কুক বাসায় এসে বুঝতে পারলো তে না খেয়ে থাকার ব্যাপারটা। মাম্মি, কি চান আপনি বলেন তো? 2 দিন ধরে না খেয়ে আছেন। না খেয়ে মরতে চান আপনি? না খেয়ে মরতে চাই না, কিন্তু আপনার কাছ থেকে মুক্তি পেয়ে মরতে চাই আমি। মাফ করো মাম্মি, আমি তোমার বেয়াদব সন্তান, তোমার আশাটা পূরণ করতে পারলাম না। মনে তোমার আমার সাথেই থাকতে হবে, আর বাঁচলে আমার সাথেই থাকতে হবে, বুঝলাম? আপনার সাথে থাকতে হলে কষ্ট করে বেঁচে থেকে কি লাভ বলেন তো? এর চেয়ে ভালো মরেই যাই। এরে বেইমান মহিলা, আমার সাথে রাস্তা খাস? তোর বাঁচা মরা দুইটাই আমার সাথে করতে হবে, বুঝতে পারছ না তুই? তো ওইটাই তো বুঝলাম, ওইটাই তো বললাম, বাঁচলেও তো আপনার সাথে বাঁচতে হবে। এর চেয়ে ভালো আপনার সাথে মরে যাই।
মাম্মি এত বেশি ঘৃণা করো আমাকে? যাও, তোমাকে মুক্তি দিলাম। এরকম জায়গায় রেখে আসবো যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু দোয়া করবা। এটা বলে জাঙ্কুক তার হাতটা ধরে জোর করে তেকে গাইতে বসলো। তে বুঝতে পারলো না জাঙ্কুক তেকে কোথায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তের কাছে সবকিছু স্পষ্ট হলো। অনেকগুলো অস্ট্রেলিয়ান মহিলা বারান্দাতে দাঁড়িয়ে আছে। তে বুঝতে বাকি রইল না এটা একটা পতিতালয়। তে আর চোখে তাকালো জাঙ্কুকের দিকে, অতঃপর তাকালো ওই লোকগুলোর দিকে। কি অস্থির দেখতে! ওই লোকগুলোকে দেখতে তে শরীরটা যেন কেঁপে উঠলো। যাও মাম্মি, এটাই তোমার উপযুক্ত জায়গা। টাকার বিনিময়ে তোমার বুড়া লোককে বিয়ে করতে মন চায় না, অথচ আমার মতো ভালোবাসার মানুষকে সহ্য করতে পারে না, আমার ভালোবাসা নিতে পারে না। তাই বহু মানুষের ভালোবাসা নেবে এখন থেকে। কথাটা শুনে মাত্র আত্মাটা একদম কেঁপে গেল পরক্ষণে। ভাবতেই গা ঘিনঘিন করে আসলো অন্য লোক তাকে ছুবে, তার পারমিশন ছাড়া তার সাথে যাত্রা করবে। এটা ভাবতেই কেমন যেন ঘা ঘিনঘিন করছে। জাঙ্কুকের সাথে তার সম্পর্কটা ভালো না। জাঙ্কুক তো তার সাথে জোর জবরদস্তি করে, কিন্তু জাঙ্কুকে নিয়ে কখনোই এরকমটা ভয় কাছে লাগেনি, এরকম ঘৃণা নিজের প্রতি আসেনি। তাই ভয়ে জাঙ্কুকের দিকে তাকালো, ফুফিয়ে ফুফিয়ে কান্না করে দিল জাঙ্কুকের দিকে তাকিয়ে। জড়িয়ে ধরলো জাঙ্কুকের গলাটা, কিছুই বললো না, জাস্ট জাঙ্কুকের সাথে জাঙ্কুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমাকে ছেড়ে যাবেন না, কোন পরপর যদি আমাকে স্পর্শ করে আমি তৎক্ষণাৎ নিজেকে একেবারে শেষ করে দেবো। টাইম আপ মাম্মি। মাম্মিজি, আপনার সব নাটক দেখে ফেলছি, এখন আর নাটক সহ্য হইতেছে না, তাড়াতাড়ি আমার গাড়ি থেকে নামেন। আমাকে ছেড়ে যাবেন না জাঙ্কুক, আপনি ছাড়া আমার জীবনে কেউ নেই। না তো আমাকে মারার মতো কেউ আছে, না তো আমাকে ভালোবাসার মতো কেউ আছে। আমাকে এখানে রেখে গেলে আর কখনোই আমাকে ফেরত পাবেন না। এটা যেহেতু বুঝতে পারো তাহলে কেন আমার সাথে এত আস্তে খাস? আমাকে কেন ঘৃণা করো শুনি? এটা বলার পর জাঙ্কুক থেকে এক টান দিয়ে গাড়ির ভিতরে ঢুকায়, সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাই পুরো রাস্তায় ফুফিয়ে ফুফিয়ে কান্না করছিল, অনেক বেশি ভয় করছিল জাঙ্কুকের দিকে তাকিয়ে। আজকে তো একটা জিনিস শিক্ষা হয়ে গেছে, সেটা হচ্ছে জাঙ্কুকের প্রতি তার রাগ কাজ করে, ঘৃণা না। আর এই রাগটা হচ্ছে কারণ জাঙ্কুক তেকে ঠিকঠাক ভাবে বুঝতে পারে না, তার মুভমেন্ট বুঝতে পারে না। তেকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার মনের কথা জানে না। বাসায় গিয়ে পৌঁছাতেই তে খাটের উপর বসে শুয়ে শুয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছিল। পেছন থেকে জাঙ্কুক তাকে স্পর্শ করে তাকে একেবারে নিজের বুকে টেনে নেয়। জাঙ্কুকের চোখ দিয়ে এক দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে, যেটা তার কপালে পড়ে। জান আমার, তোমার কি ধারণা তোমাকে আমি কখনো এখানে রেখে আসতাম? এটা আমার পক্ষে সম্ভব না। সেখানে নিয়ে গিয়েছিলাম তোমাকে ভয় দেখানোর জন্য। আমি কেন এরকম করছি জানি না। জানো, আমি না দিনে দিনে পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা তে, আমার দিকে তাকাও তো, আমাকে কি ভালোবাসে জানো? আমি কি এতই খারাপ? আমি জানি আমি খারাপ, কিন্তু আমি তো ভালোবাসি তোমাকে, সত্যি সত্যি ভালোবাসি। কিন্তু কিভাবে বুঝে বলো? এই কান্নারত অবস্থায় জাঙ্কুকের বুকের ভিতরে কয়েকটা ঘুষি মেরে দিল। জাঙ্কুক কিছু বলল না, আস্তে পিষ্টে ধরে নিল থেকে। সাথে কেউ এবার প্রথমবারের মতো জাঙ্কুককে আস্তে পিষ্টে ধরলো। জান, আমি খারাপ, এটা মেনে নাও না। আমি খারাপ হলেও কি ভালোবাসি তো তোমায়। একটা মানুষকে সবসময় ভালোই হতে হবে? আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজের রাগ কন্ট্রোল করতে পারি না, নিজের অবসেশন কন্ট্রোল করতে পারি না। একটা খারাপ মানুষকে কি ভালোবাসা যায় না? আমাকে একটু ভালোবাসো না তে, আমাকে আপন করে নাও, আমাকে একটু ভালোবাসো। কথাটি শেষ করে জাঙ্কুক থেকে কিস করতে শুরু করে। তেও প্রথমবারের মতো জাঙ্কুককে কিস ব্যাক করে। ওই দিন রাতে জাঙ্কুক আর তের উপর অত্যাচার চালায় না, কারণ তের অবস্থা এমনিতেই খারাপ। তেকে আস্তে পিষ্টে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। সাথে সাথেই একজনকে কে থাপ্পড় মারলো, সেটি আর কেউ না, জিমিন। কোন সাহসে আমাকে থাপ্পড় মারলেন? হ্যাঁ, কোন সাহসে? আমি কি পেয়ে নাকি? আর আমার বান্ধবী কোথায়? আমার বান্ধবীকে যে উঠে নিয়ে গেছেন, এখন পুলিশ কেস করি? তুই করবি পুলিশ কেস? মানুষকে কবিরাজের চিকিৎসা কথা কতগুলো ধান্দাবাজি করছো শুনি। আমি তোর পুলিশে দেবো, সমস্যা নাই। এসব কথা বাদ, আমার বান্ধবী কোথায়? থেকে কই আটকে রাখছেন শুনি? তের কাছে নিয়ে যাবো তোর, সমস্যা নেই, কিন্তু এর আগে তোর একটা বুড়ার সাথে বিয়ে দিয়ে নি। কোন সাহসে তুই আমার এত বড় সর্বনাশ করলি? হ্যাঁ, আমার বউরে আমার মা বানাই দিলি। এর বিনিময়ে কি আমি প্রতিশোধ দেবো না ভাবছিস? একটা বুড়ার সাথে তোর বিয়ে ফিক্স করে আসছি, আগে তোর বিয়েটা সারি। এটা বলে জাঙ্কুক জিমিনের হাতটা ধরে গাড়িতে বসাতে নেয়। আপনি ভুল বুঝতেছেন, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়, আমি ওর সাথে একটা বুড়া বিয়ে কেমনি দিই বলেন তো? আমি কোনো বুড়ার সাথে ওর বিয়ে দিইনি, সত্যি। ও আচ্ছা, তো ওই দিন কি হয়েছিল শুনি? এ টু জেড সব খুলে বল এখন। স্যার, আমার ব্যবসায় হচ্ছে মানুষের ভুলভাল বোঝানোর পর ওনার থেকে টাকা ছিনিয়ে নেওয়া। তো ওইরকমই অন্ধবিশ্বাসে বিশ্বাসী আপনার দাদি আমার সাথে যোগাযোগ করে। আমি ওনাকে ভুলভাল বুঝাই যে আপনার বাবার বিয়ের আগে, মৃত্যুর আগে যদি একটা বিয়ে করে তাহলে ওনার আয়ু বেড়ে যাবে। তো উনিও না বুঝে বিয়ের জন্য রাজি হয়ে যান, কিন্তু কোথাও পাতি পাচ্ছেন না 2 দিনের মধ্যে। তখন আমি না বুঝে এতে পারমিশন ছাড়াতে ছবিটা আপনার দাদিকে পাঠাই, ওনার পছন্দ হয়ে যায়। পরে আমি বলি যে ভিডিও কলে অর্থাৎ অডিও কলে যদি বিয়ে দিই তাহলেও বিয়ে হবে। উনি এটাও রাজি হয়ে যান। আমরা ভাবলাম যে আমাদের টাকার প্রয়োজন, এর বিনিময়ে যদি এরকম ভণ্ডামি করি তাহলে কোনো পাপের কিছু নাই। তাই আমি থেকে হুট করে কবুল বলতে বলি, কিন্তু তখন মনে পড়লো কবুল বললে তো বিয়ে হয়ে যাবে। এর জন্য আমি এআই ভয়েস ইউজ করে আপনার বাবার সাথে এআই বিয়ে দিয়েছি। এর বিনিময়ে আমরা কিছু টাকা পাইতাম হলো। ওইটা নেওয়ার জন্য উকিল রুমে যাই, আর সেখানে যা যা হয় তা তো আপনি দেখছিলেন। উকিল রুম থেকে আপনি আমার বান্ধবীকে উঠাই হয়ে গেছেন আল্লাহ জানে। কথাটি শোনা মাত্র জাঙ্কুক আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু তা প্রকাশ করল না, বরঞ্চ জিমিনকে 7-8টা থাপ্পড় গাড়ির মধ্যেই দিয়ে দিল। এতদিন পর জিমিনকে সামনে দেখে অনেক বেশি খুশি হয়ে যাইতে। জাঙ্কুক যে জিমিনকে নিজের বাসাতে নিয়ে আসবে এটা ভাবতে পারেনি, তাই তো জিমিনকে পেয়ে অনেক বেশি হ্যাপিতে। জাঙ্কুক রুমে প্রবেশ করতেই তে হাসি মুখ দেখে অনেক খুশি হয়। সাথে সাথে গিয়ে জিমিনের সামনে থেকে অনেকবার কিস করে ঠোঁটের মধ্যে। তে কিছুই বলে না, তে হট করে লাস্টের টাইমে কিস ব্যাক করে। তারপর জাঙ্কুক শাওয়ার নিতে চলে যায়। তে, এই শয়তান লোকটার সাথে থাকলে কেমন এতদিন তুই? গাড়ির মধ্যে আমাকে 8-10টা থাপ্পড় মেরে দিছে, আজকে সুযোগ, তোকে নিয়ে পালাবো এখান থেকে। খারাপ
দিয়ে দিস না আমাকে, ওনার থেকে পালানো সম্ভব না। যেখানেই যাই না কেন পৃথিবীর এক প্রান্তে থাকবে, সেখান থেকে আমাকে নিয়ে আসবে। পালানো কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? এতদিন তুই একা ছিলি, এখন আমি আছি না। একটা কাজ কর, আমার কাছে একটা দুর্দান্ত কিরিবিরি বুদ্ধি আছে, বুঝছস? আজকে লাস্ট টাইমের মতো লাভ মেকিং করবি, তারপর পানি খাওয়ায় পানির মধ্যে এরকম মাল মিশাবো যে ঘুমে টাল হয়ে থাকবে। ওই ফাঁকে আমরা এখান থেকে পালাবো, ঠিক আছে? এখন তো আমার কাছে 20 লাখ টাকাও আছে। জীবনে কিরিবিরি বুদ্ধিতে তেল মাথাটা হ্যাং করছে। আসলে তো জাঙ্কুকের সাথে থাকতে চায় না, বাধ্য হয়ে থাকছে। কিন্তু জাঙ্কুকে ছেড়ে যাবে এটাও এখন মানতে পারছে না। কি করবে না বুঝতে না পারে জীবনের দিকে তাকায়। আমি প্ল্যান ঠিক করে রাখছি, তুই আজকে জাস্ট লাস্ট বারের মতো ওনার সাথে থাক, এরপর আমরা এখান থেকেই পালিয়ে যাবো। এক ঘন্টা পর শাওয়ার নিয়ে বের হয়ে জাঙ্কুক, অতঃপর তাকালো তের দিকে। তে ঘোর লাগা চোখ নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এটা দেখে জাঙ্কুক একটা দুষ্টি হাসি মারল। আস্তে আস্তে তের কাছে গিয়ে বলতে লাগলো, সবসময় আমার শরীরটা টাটাই যান, আজকে মনে হচ্ছে তোমার শরীরটাও টানতেছে, তাই না মাম্মি? করছেন গোড়া হাংরি মাম্মি, খিদা লাগছে, শক্তি নেই শরীরে এক ফোঁটা, দুধ খাইতে হবে, দুধ খাওয়া শক্তি বাড়াবো। কথাটি বলতে বলতে তিকে আষ্টে পিষ্টে ধরে খাটের উপরে অনেক বেশি নিষ্পাপ লাগছিল। তের মন চাইছিল জাঙ্কুকের সাথে থেকে যাইতে, কিন্তু এত নিষ্ঠুর মানুষের সাথে থাকা সম্ভব না। জোর জবরদস্তি সম্পর্ক তাদের। কোনো কিছু না ভেবে মেইন রোডটা খুলে বাসা থেকে বেরিয়ে এলো তে। তের গন্তব্য বাস স্ট্যান্ড পর্যন্ত, সেখানে জিমিন তার জন্য অলরেডি অপেক্ষা করছে। তে জিমিনের সাথে পালিয়ে যাবে এখান থেকে। অনেক বেশি কান্না পাচ্ছে জাঙ্কুকের কথা ভেবে। মাঝ রাস্তাতেই তে নিজের সিদ্ধান্ত বদলালো, আসলে কোথায় যাবে, তার গন্তব্য কোথায়। তার তো আপন বলতে কেউই নেই, একমাত্র সম্পর্কে এখন মাত্র জাঙ্কুকই আছে, যার সাথে তার বিয়ে হয়েছে। কিছু রাস্তা ফেরত আসার পর তে আবারও ফেরত আসলো জাঙ্কুকের বাড়িতে, নিজের বাড়িতে। জাঙ্কুক এখনো ঘুমোচ্ছে। তে সেখানে তাকিয়ে তাকিয়ে কান্না করতে লাগলো। হুট করে জাঙ্কুকের পেছন থেকে হাত করে বসলো তে। জাঙ্কুক ঘুমন্ত অবস্থাতেই তেকে হাত করে নিজের সামনে নিয়ে আসলো। তে প্রতিজ্ঞা করলো মনে মনে কখনোই আর এমন ভুলটা করবে না। কি মনে করে নিজের কাপড়গুলোকে খুলে জাঙ্কুকের সাথে তাল মিলিয়ে শুয়ে পড়ে জাঙ্কুকের ভালো মেয়ে কইয়াছিস কে জানে, ফোনটা ধরতেছিস না, কতক্ষণ দাঁড়া থাকবো তোর জন্য বাস স্ট্যান্ডে। হুট করে জিমিনের মুখটা পেছন থেকে কেউ একজন চেপে ধরলো। এত শখ কেন মানুষের সংসার ভাঙার? কে রে পোটলের মতো দেখতে শালা বাচ্চা? এত তাড়াতাড়ি ভুলে গেলি আমার থেকে 1200 টাকা মেরা খেয়েছিলি শাড়ি তুই ভণ্ডামি করে। কথাটি বলা মাত্র জিমিনকে কোলে তুলে নিল সুগা। কই নিয়ে যেতেছিস ভণ্ড বাচ্চা? কিডন্যাপার কিডন্যাপার? আমি কিন্তু পুলিশ ডাকবো। আগে তোমার সাথে ফোর্স ম্যারেজ করা 1200 শাড়ি, এরপরে পুলিশ ডাকো, সমস্যা নেই। এটা বলেই সুগা জিমিনকে নিয়ে